অহংকারে আচ্ছন্ন এক স্ত্রী তার স্বামীকে নিছক একজন চাকরের মতো দেখত, কিন্তু যখন তার প্রকৃত পরিচয় প্রকাশ পেল তখন সকল মানসিক মূল্যবোধ বিস্মৃত হয়ে গেল। যা এরপর ঘটবে তা প্রত্যেক স্বামী স্ত্রীকে গভীরভাবে চিন্তিত করে তুলবে এবং সম্পর্কের সত্যিকারের অর্থ উন্মোচন করবে। এই হৃদয়স্পর্শী গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন বন্ধুরা, কারণ এতে লুকিয়ে আছে জীবনের এক অভূতপূর্ব শিক্ষা, যা আপনার নিজস্ব সম্পর্ককেও নতুন দৃষ্টিভঙ্গি দেবে। সকালের প্রথম আলোকরশ্মি এখনও জানালা দিয়ে উঁকি মারছিল। তবে প্রিয়ার জন্য দিনটি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। সে তার শয্যায় শুয়েছিল, মোবাইল ফোন স্ক্রোল করছিল। সেই সময় আরজান রান্নাঘরে দাঁড়িয়ে কালো কফি তৈরি করছিল। বাড়িতে একটা বিচিত্র নিস্তব্ধতা ছিল, শুধুমাত্র কফি যন্ত্রের সামান্য শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আরজান, এই কফিটা কখন আসবে? তোমাকে প্রতিবার 10 বার ডেকে আনতে হয় কি? প্রিয়া উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, শয্যা থেকে না সরে। আরজান দ্রুত কফির মগ প্রস্তুত করল এবং ট্রেতে রেখে শয়নকক্ষের দিকে অগ্রসর হল। ক্ষমা করো প্রিয়া, যন্ত্রে সামান্য ত্রুটি দেখা দিয়েছিল বলে বিলম্ব হয়ে গেল। প্রিয়া কফির মগ ছোঁ মেরে নিল এবং এক ঢোক খেয়ে মুখমণ্ডলে বিদ্বেষের অভিব্যক্তি ফুটিয়ে তুলল। অজুহাত তৈরি করো না। তোমার মতো অপদার্থ ঘরজামাইয়ের অন্য কোনো দায়িত্ব আছে কি? আমার পিতা তোমাকে পথ থেকে তুলে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, স্বামী করে তুলেছিলেন। এর অর্থ এই নয় যে তুমি আমার সমকক্ষ হয়ে উঠেছ। আরজন দৃষ্টি নত করল। প্রিয়া, আমি তোমার স্বামী, অন্ততপক্ষে কিছু মর্যাদা তো দাও। স্বামী শুধুমাত্র দলিলে, প্রিয়া হাসতে হাসতে বলল। তুমি আমার জীবনের সর্ববৃহৎ ভুল। আরজান, এখন নীরবে তোমার দায়িত্ব পালন করো। আমাকে কর্মস্থলে যেতে হবে, বিলম্ব হচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্রিয়ার পিতা রাজেন্দ্র গুপ্তা কক্ষে প্রবেশ করলেন। বেটি, কি ঘটছে? আবারও এই সব? দয়া করে বাবা, আজ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে পড়বেন না। প্রিয়া আরজানের দিকে চেয়ে বলল, শীঘ্র করো, যানবাহন প্রস্তুত করো। রাজেন্দ্র আরজানের প্রতি করুণ দৃষ্টিপাত করলেন। বেটা, আমাকে ক্ষমা করো, আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে। আরজান হাসির প্রয়াস করল। না বাবাজি, আপনি আমার প্রতি অনেক কৃপা করেছেন, আমি এসব সয়ে নেব। রাজেন্দ্র গভীর নিঃশ্বাস গ্রহণ করলেন। আর হ্যাঁ, আজ রাত্রে গুপ্তা ম্যানশনে বিশাল উৎসব। নগরের সকল প্রতিষ্ঠিত ব্যক্তি উপস্থিত হবেন, হরাইজন কর্পোরেশনের চুক্তি চূড়ান্ত হওয়ার আনন্দে। তুমি চাকর বাকরদের নিয়ন্ত্রণ করো। প্রিয়া কফির শেষ ঢোক গিলল এবং আরজানের দিকে চেয়ে বলল, যেদিন হরাইজন কর্পোরেশনের সেই চুক্তি চূড়ান্ত হয় সেদিন তোমাকে এই বাসস্থান থেকে বহিষ্কার করব। আর হ্যাঁ, আমাকে বিবাহ বিচ্ছেদ চাই। আরজান নীরব রইল। তার দৃষ্টিতে একটা অদ্ভুত ঔজ্জ্বল্য ছিল, তবে সে কোনো কথা বলল না। রাত্রি নেমে এলো। গুপ্তা ম্যানশন ঝলমল করছিল আলোকসজ্জায়। সঙ্গীত, হাস্যরস, ঢাক সকল কিছু উপস্থিত ছিল। নগরের প্রধান প্রধান ব্যবসায়ী, তারকা, রাজনীতিবিদ সকলে হাজির ছিল। হরাইজন কর্পোরেশনের চুক্তির আনন্দে উৎসবের পরিবেশ উদ্দীপ্ত ছিল। ওয়াও, কি অসাধারণ উৎসব! মনে হচ্ছে আজ গুপ্তা ম্যানশনে কোনো বিশাল আনন্দ উদযাপিত হচ্ছে। একজন অতিথি উল্লেখ করল। মাইক্রোফোনে শব্দ প্রতিধ্বনিত হল। মহিলা ও পুরুষবৃন্দ, গুপ্তা ম্যানশনে আপনাদের অভ্যর্থনা। আজকের রাত্রি আমাদের কাছে অত্যন্ত বিশেষ। এই চমৎকার উৎসব হরাইজন কর্পোরেশনের সাথে হওয়া বিশাল চুক্তির আনন্দে। আরজন পরিচারকের পোশাকে দাঁড়িয়েছিল, ট্রেতে রস ও পানীয় পরিবেশন করছিল। অতিথিরা তার প্রতি চেয়ে মৃদু হাসছিল। রস গ্রহণ করুন স্যার, কমলা না আপেল? আরজন হাস্যমুখে প্রশ্ন করল। একজন অতিথি প্রিয়ার দিকে সংকেত করে বলল, কি ব্যাপার প্রিয়া, আজ তো তুমি অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছ। প্রিয়া হেসে উত্তর দিল, ধন্যবাদ। আজ তো উৎসবে আমারই আলোচনা চলছে, সম্পূর্ণ নগর আমার নাম উচ্চারণ করছে। তারপর সে আর্জুনের দিকে চাহনি নিক্ষেপ করল এবং উচ্চস্বরে বলল, মহিলা ও পুরুষবৃন্দ, পরিচয় করুন আমার স্বামীর সাথে। ভাগ্য লক্ষ্য করুন, স্বামী হয়েও পরিচারকের দায়িত্ব পালন করছে। বিনামূল্যে প্রাসাদ এবং আহার উভয়েই লাভ করছে। সকলে হাস্যোজ্জ্বল হয়ে উঠল। আর্জন নীরবে দাঁড়িয়ে রইল। প্রিয়া ইচ্ছাকৃতভাবে তার গ্লাস থেকে পানীয় আর্জনের পোশাকে ঢেলে দিল। আরে, আমার জুতোয় পানীয় পড়ে গেল, নিচু হয়ে দেখে পরিষ্কার করো। আর্জন রাজেন্দ্র মধ্যস্থতা করলেন। প্রিয়া, এটা কি করছো? সে তোমার স্বামী। স্বামী হয়ে কি হবে? তার অবস্থান আজও আমার পায়ের কাছেই। চলো আর্জন, আজ তোমার মর্যাদা প্রমাণ করো। আর্জন মৃদুস্বরে বলল, প্রিয়া, তুমি অত্যন্ত গুরুতর ভুল করছ। রাজেন্দ্র করুণ স্বরে বললেন, বেটি, অত্যন্ত গুরুতর ভুল করছ।
আর্জন একটা গভীর নিঃশ্বাস নিল এবং রুমাল বের করল। প্রিয়া, আজ তুমি প্রথমবারের মতো আমাকে সম্পূর্ণ স্বাধীন করে দিলে। জুতো পরিষ্কার করার দরকার হলে রুমাল রেখে দিয়েছি, কিন্তু আমি আমার মর্যাদা হারাব না। সকলে নীরব হয়ে গেল। আর্জন আরও বলল, আমি এই বিবাহ শুধুমাত্র তোমার পিতার মর্যাদার জন্য পালন করেছিলাম। ধারণা করেছিলাম সময়ের সাথে তুমি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে। আজ উপলব্ধি করলাম, তোমার কাছে অর্থ প্রচুর আছে, কিন্তু মর্যাদা নামক কোনো বস্তু নেই। প্রিয়া হাসতে হাসতে বলল, তুমি বলতে না যে বিবাহ বিচ্ছেদ চাই? অভিনন্দন প্রিয়া, আজ থেকে তুমি স্বাধীন। তারপর আর্জন অতিথিদের প্রতি চাহনি দিল। অন্যের সম্পত্তি এবং স্ত্রীলোকদের প্রতি লক্ষ্য রাখাদের কাল খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়। সে ঘুরে গেল এবং বাহিরের দিকে চলে গেল। প্রিয়া চিৎকার করে বলল, চলে যাও, দ্বিতীয়বার তোমার মুখমণ্ডল দেখাবে না। রাজেন্দ্র করজোড়ে বললেন, এটা তুমি কি সাধন করলে প্রিয়া? তোমাকে ঈশ্বর কখনো ক্ষমা করবে না। আর্জন বাহিরে বেরিয়ে যাওয়ার সময় বলল, আজ যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি অত্যন্ত ভিন্ন হবে। সেই রাত্রিতে আর্জন তার ফোন থেকে একটা সংখ্যা ডায়াল করল। শুভ সন্ধ্যা স্যার, প্রধান কার্যালয়ে চলো। আমি আর্জন সিং বলছি। গুপ্তা এন্টারপ্রাইজের সাথে হওয়া চুক্তি অবিলম্বে বাতিল করুন এবং বাজারে সংবাদ ছড়িয়ে দিন, গুপ্তা এন্টারপ্রাইজ ডুবে যাবে। অপরপক্ষ থেকে শব্দ এল, জি স্যার। আর্জন হাস্যোজ্জ্বল হয়ে বলল, আমি আর্জন সিং, হরাইজন কর্পোরেশনের প্রধান নির্বাহী। খেলা এখন আরম্ভ হয়েছে। প্রিয়া, এখন তোমাকে আমি তোমার প্রকৃত মর্যাদা দেখাব। পরের সকালে গুপ্তা ম্যানশনে নিস্তব্ধতা বিস্তৃত ছিল। প্রিয়া তার শয়নকক্ষে উপবিষ্ট হয়ে ফোন ওপর স্ক্রল করছিল, তবে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। পর্দায় সংবাদ শিরোনাম ঝলমল করছিল, গুপ্তা এন্টারপ্রাইজে বিশাল সংকট, হরাইজন কর্পোরেশন মহাচুক্তি বাতিল করেছে, শেয়ার বাজারে 45% হ্রাস, প্রতিষ্ঠানে প্রতারণা মামলা নথিভুক্ত। গুপ্তা এন্টারপ্রাইজের কারখানায় সকাল সকাল কর্তৃপক্ষের অভিযান। প্রিয়ার হাত কম্পিত ছিল। সে অবিলম্বে তার সহকারীকে কল করল। কি ঘটছে? এসব কিভাবে ঘটল? হরাইজন কর্পোরেশন চুক্তি বাতিল কেন করল? সহকারীর শব্দ কম্পিত ছিল, ম্যাম, অত্যন্ত বিশাল বিশৃঙ্খলা ঘটে গেছে। শুধুমাত্র চুক্তি বাতিল হয়নি, আমাদের প্রতি প্রতারণা এবং অর্থ পাচারের মামলাও নথিভুক্ত হয়েছে। শেয়ার 45% হ্রাস পেয়েছে। কর্তৃপক্ষের দল এখন কারখানায় আছে। প্রিয়ার মুখমণ্ডল শ্বেতবর্ণ হয়ে গেল। এসব অকস্মাৎ কিভাবে? কে আছে এর পেছনে? ম্যাম, সকল কিছু হরাইজন কর্পোরেশনের প্রধান নির্বাহী আর্জন সিংয়ের নির্দেশে ঘটছে। প্রিয়া অনুভব করল যেন ভূমি সরে গেল। আর্জন সিং, সে আর্জন যাকে সে গতরাত্রি পর্যন্ত পরিচারক মনে করে অপমানিত করছিল। সে অবিলম্বে রাজেন্দ্রের কাছে ছুটে গেল। বাবা, এসব কি ঘটছে? আর্জন সিং হরাইজন কর্পোরেশনের প্রধান নির্বাহী? রাজেন্দ্র করুণ দৃষ্টিতে চাহিলেন। হ্যাঁ বেটি, আমি কোনোদিন তোমাকে জানাইনি, কারণ সে স্বয়ং চায়নি। সে একটা অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পুত্র। সে তার প্রকৃত পরিচয় গোপন রেখেছিল। আমি তাকে বাসায় রেখেছিলাম, কারণ সে আমার কাছে পুত্রের মতো ছিল। কিন্তু তুমি? প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি কি সাধন করলাম? আমি তাকে এতটা অপমানিত করলাম। রাজেন্দ্র মস্তক নাড়লেন। এখন অত্যন্ত বিলম্ব হয়ে গেছে, কিন্তু হয়তো সে এখনও কথা গ্রহণ করবে। যাও, তার সাথে সাক্ষাৎ করো, ক্ষমা প্রার্থনা করো। প্রিয়া ফোন তুলে নিল এবং হরাইজন কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সংখ্যা ডায়াল করল। হ্যালো, আমি প্রিয়া গুপ্তা বলছি। আমাকে এখনই মিস্টার আর্জন সিংয়ের সাথে কথা বলতে হবে। অভ্যর্থনাকারী ঠান্ডা ভঙ্গিমায় বলল, মিস্টার সিং কোনো ব্যক্তির সাথে কথোপকথন করেন না, কিন্তু তারা আপনার প্রতি একটা বার্তা রেখেছেন। যদি আপনি আপনার প্রতিষ্ঠান রক্ষা করতে চান, তাহলে আগামীকাল সকালে ঠিক 9টায় হরাইজন কর্পোরেশনের কার্যালয়ে উপস্থিত হন। 1 মিনিটও বিলম্ব হলে গুপ্তা এন্টারপ্রাইজ সমাপ্ত। প্রিয়ার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল। আগামীকাল সকালে 9টায়। পরের সকালে প্রিয়া হরাইজন কর্পোরেশনের উন্নত প্রযুক্তির ভবনের সামনে দাঁড়িয়েছিল। 50 তল বিশিষ্ট ভবনটি আকাশ স্পর্শ করছিল। নিরাপত্তা অত্যন্ত কঠোর ছিল, সর্বত্র রক্ষক, ক্যামেরা। অভ্যর্থনায় গিয়ে সে বলল, আমি প্রিয়া গুপ্তা, মিস্টার আর্জন সিং আমাকে আহ্বান করেছেন। অভ্যর্থনাকারী পর্দায় কিছু পরীক্ষা করল এবং বলল, 50তম তলে আপনার প্রতীক্ষা চলছে। উত্তলক থেকে সরাসরি উপরে যান। উত্তলকে প্রিয়া একাকী ছিল, তার হৃদয়ে তীব্রভাবে স্পন্দিত হচ্ছিল। উত্তলক থামতেই দ্বার উন্মুক্ত হল। সামনে একটা বিপুল কার্যালয় ছিল, কাঁচের প্রাচীর, নগরের দৃশ্যপট এবং মধ্যভাগে আর্জন সিং আসনে উপবিষ্ট ছিল। আর্জন মুখ না তুলে বলল,
আসুন মিস প্রিয়া গুপ্তা, উপবিষ্ট হন। প্রিয়া অগ্রসর হল। আর্জেন অর্থাৎ মিস্টার সিং, আমি আমি ক্ষমা প্রার্থনা করতে এসেছি। যা কিছু ঘটেছে সেটা আমার দোষ ছিল। দয়া করে আমার প্রতিষ্ঠানকে রক্ষা করুন। আমার পিতা সেটা সহ্য করতে সক্ষম হবেন না। আর্জেন অবশেষে মস্তক উত্তোলন করল। তার দৃষ্টিতে কোনো অনুভূতি ছিল না। ভুল বোঝাবুঝি, অত্যন্ত বিশাল ভুল বোঝাবুঝি ঘটেছে প্রিয়া। গতকাল তুমি চিৎকার করে আমাকে আমার মর্যাদা স্মরণ করিয়ে দিচ্ছিলে। তুমি বলতে যে মর্যাদা পোশাক থেকে উদ্ভূত হয় না। দেখো, আজ আমার পোশাক পরিবর্তিত হয়েছে, কিন্তু আমি সেই একই ব্যক্তি। প্রিয়া করজোরে বলল, দয়া করে আর্জেন, আমাকে ক্ষমা করো। আমি অবগত ছিলাম না। আমি তোমার সাথে বিবাহ তোমার বাবার জন্য করেছিলাম। তিনি আমার প্রতি পিতার মতো। তখন দ্বার উন্মুক্ত হল এবং বিজয় সিংহ প্রবেশ করল, প্রিয়ার ব্যবসায়িক সহযোগী এবং গুপ্ত প্রেমিক। বিজয় আর্জেনকে দেখে বলল, এটা কি অর্থহীন বক্তব্য? তুমি আর্জেন, তুমি এসব চুরি করেছ? এ তো সুলভ অভিযোগ। আর্জেন হাস্য করল। বিজয়, তুমি আজও সংশোধিত হওনি। বিজয় প্রিয়ার দিকে চাহিল। প্রিয়া, এসব ভুল বোঝাবুঝি, আমি তোমাকে রক্ষা করব। আর্জেন একটা নথি টেবিলে স্থাপন করল। এটা তোমাদের কারখানার সকল অবৈধ দলিল। বিজয় করফাঁকি, অর্থপাচার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিচে প্রতীক্ষা করছে। বিজয় আতঙ্কিত হয়ে উঠল। প্রিয়া, আমাকে রক্ষা করো, আমাকে ক্ষমা করো, সকল কিছু প্রিয়ার কারণে ঘটেছে। প্রিয়া বিস্মিত হয়ে গেল। বিজয়, তুমি আমাকে প্রেম করতে না? বিজয় মস্তক নত করল। এটা প্রেম ছিল না প্রিয়া, এটা তোমার অর্থের প্রতি প্রেম ছিল। আর্জুন ঠান্ডা ভঙ্গিমায় বলল, এখন তোমার সুযোগ মিস প্রিয়া গুপ্তা। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি করজোড়ে অনুরোধ করছি, দয়া করে প্রতিষ্ঠানকে নিমজ্জিত করো না। বাবা এটা সহ্য করতে পারবেন না। আর্জুন বলল, তোমার পিতা আমার সহায়তা করেছিলেন, তাদের ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। এখন তোমার এবং আমার কোনো যোগসূত্র নেই। প্রিয়া মস্তক নত করল। আমি যে কোনো কিছু করতে উদ্যত, দয়া করে। আর্জুন একটা দলিল এগিয়ে দিল। একটা উপায় আছে, যদি তোমার সাহস থাকে তাহলে ঋণ আমি পরিশোধ করে দেব, কিন্তু গুপ্তা ম্যানশন, যানবাহন, হিসাব সকল কিছু হরাইজন কর্পোরেশনের অধীন হবে এবং তুমি আগামী 6 মাস আমার বাসায় আমার ব্যক্তিগত সহকারী হয়ে অবস্থান করবে। সেই দায়িত্ব পালন করবে যা আমি তোমার প্রতি পালন করতাম। প্রিয়া কম্পিত হস্তে কলম তুলল এবং স্বাক্ষর করল। আর্জুন বলল, তোমার কাছে 2 ঘন্টা আছে। তোমার সামগ্রী প্যাক করো। আগামীকাল সকালে 6টার আমার বাসায় উপস্থিতি জানাও। প্রিয়া নীরবে উঠল এবং বাহিরে চলে গেল। প্রিয়া বাসায় প্রত্যাবর্তন করল। তাহলে গুপ্তা ম্যানশন পূর্বের মতো অনুভূত হচ্ছিল না। সকল কিছু শূন্যতায় ভরা। বাবা চিকিৎসালয়ে ছিলেন, বিজয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, এবং বাসার সকল সামগ্রীতে এখন হরাইজন কর্পোরেশনের মোহর লাগানো হয়েছে। তার কাছে শুধুমাত্র একটা ক্ষুদ্র সুটকেস ছিল, কিছু পোশাক, প্রাচীন ছবি এবং কিছু অর্থ যা সে গোপন করে রেখেছিল। সেই রাত্রিতে সে নিদ্রা যায়নি। বারংবার আর্জনের বাক্য প্রতিধ্বনিত হচ্ছিল, তোমার কাছে 2 ঘন্টা আছে, তোমার সামগ্রী প্যাক করো, আগামীকাল সকালে 6টায় আমার বাসায় উপস্থিতি জানাও। সকাল 5:12টায় সে ভাড়া যান নিয়ে আর্জনের বাংলোর প্রবেশদ্বারে পৌঁছাল। প্রবেশদ্বার স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হল। একটা মধ্যবয়সী চাকর তাকে লক্ষ্য করল এবং বলল, আপনিই প্রিয়া? জি, স্যার উল্লেখ করেছেন যে আজ থেকে আপনি এখানে অবস্থান করবেন এবং এখানে দায়িত্ব পালন করবেন। আসুন অভ্যন্তরে যাই। প্রিয়া নীরবে অভ্যন্তরে প্রবেশ করল। বাংলো দেখে তার হৃদয়ে তীব্র স্পন্দিত হতে লাগল। এত বিশাল, এত চমৎকার। পূর্বে সে এটাকে তার প্রাসাদ মনে করত, কিন্তু এখন এটা তার কারাগারের মতো অনুভূত হচ্ছিল। আর্জুন উপরতলা থেকে নিচতলায় অবতরণ করল। নিখুঁত শুটে চুল সাজানো, মুখমণ্ডল সম্পূর্ণ ব্যবসায়িক মোডে। শুভ প্রভাত মিস প্রিয়া, আমার কালো কফি নিয়ে উপরতলায় আসো, ঠিক 5 মিনিটের মধ্যে। প্রিয়া মৃদু স্বরে বলল, আমি কোনোদিন কফি তৈরি করিনি। আর্জুন কোনো অনুভূতি ছাড়াই বলল, শুধুমাত্র সঠিকভাবে তৈরি হয়ে যাক, যাও। প্রিয়া রান্নাঘরে গেল, হাত কম্পিত ছিল। অন্তর্জালে দ্রুত রান্নাবিধি দেখল এবং কফি তৈরি করল। যখন উপরতলায় নিয়ে গেল তাহলে আর্জুন এক ঢোক গ্রহণ করল এবং মগ টেবিলে আছড়ে ফেলল। এ তো শীতল এবং চিনি অধিক। একটা সাধারণ কালো কফি তৈরি করতেও জানো না? যাও, পুনরায় তৈরি করে নিয়ে এসো। প্রিয়া অশ্রু সংবরণ করে ফিরে রান্নাঘরে গিয়ে দ্বিতীয়বার তৈরি করল। এবার আর্জুন নীরবে পান করল, কিন্তু কোনো কথা বলল না। প্রথম দিন থেকেই প্রিয়ার জীবনযাত্রা পরিবর্তিত হয়ে গেল। সকাল 6টায় উঠে দাঁড়ানো, আর্জুনের প্রতি প্রাতরাশ প্রস্তুত করা, পোশাক ইস্ত্রি করা, কর্মস্থলের প্রতি নথিপত্র প্রস্তুত করা, সভার সময়সূচি ব্যবস্থাপনা করা, সন্ধ্যাকালে রাত্রিভোজ পরিবেশন করা।
আর্জন মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে জটিল দায়িত্ব প্রদান করত। মাঝে মধ্যে বলতো এই নথিপত্র রাত্রি 2টো পর্যন্ত প্রস্তুত হওয়া দরকার। মাঝে মধ্যে কফি ছুঁড়ে ফেলত এবং বলতো পুনরায় তৈরি করো। প্রিয়া নীরবে সকল কিছু সহ্য করল। কাঁদত না, কিন্তু রাত্রিকালে একাকী অশ্রু বিসর্জন করত। একদিন সন্ধ্যায় আর্জন কর্মস্থল থেকে প্রত্যাবর্তন করল। প্রিয়া রাত্রিভোজ পরিবেশন করল। আর্জন আহার চেখে বলল, লবণ অধিক। পুনরায় তৈরি করো। প্রিয়া সাহস সঞ্চয় করে বলল, আর্জন, আমাকে ক্ষমা করো। আজ উপলব্ধি করলাম যে আমি তোমার প্রতি কি করেছিলাম। আমি তোমাকে কোনোদিন মানুষ মনে করিনি। আর্জন শীতল দৃষ্টিতে চাহিল। এখনও শুধুমাত্র 15 দিন অতিবাহিত হয়েছে প্রিয়া। 6 মাস অবশিষ্ট আছে। দেখা যাক এই অনুতাপ কতটা প্রকৃত। দিনগুলো অতিবাহিত হতে লাগল। প্রিয়া ক্রমশ দায়িত্ব শিখতে লাগল। কফি এখন নিখুঁতভাবে তৈরি হতো, নথিপত্র সময়ানুসারে প্রস্তুত হতো, আর্জনের সময়সূচিতে কোনো বিশৃঙ্খলা ঘটত না। কিন্তু আর্জনের আচরণ সেই একই কঠিন ছিল। এক সন্ধ্যায় প্রিয়াকে চিকিৎসালয় থেকে কল এলো। মিস প্রিয়া, আপনার পিতার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে। হৃদরোগের আক্রমণ হয়েছে। অবিলম্বে শল্য চিকিৎসা প্রয়োজন। 15 লক্ষ টাকা দরকার। প্রিয়ার হৃদয় স্তব্ধ হয়ে গেল। তার কাছে তো কোনো কিছু ছিল না। সকল কিছু আর্জনের অধীনে চলে গেছে। সে সরাসরি আর্জনের কাছে গেল। আর্জন, দয়া করে আমার বাবার শল্য চিকিৎসা, অর্থ প্রয়োজন। আমি যে কোনো কিছু করতে উদ্যত। আমাকে হত্যা করো, পথে নিক্ষেপ করো, কিন্তু আমার বাবাকে রক্ষা করো। তিনি নির্দোষ। আর্জন তাকে চাহিল। প্রিয়া হাঁটুতে অবনত হয়ে গেল। অশ্রু প্রবাহিত হচ্ছিল। আর্জন নীরব রইল। তারপর মৃদুস্বরে বলল, অশ্রু মুছে ফেলো। প্রিয়া অশ্রু মুছল। আর্জন ফোন তুলল। চিকিৎসককে বলো, শল্য চিকিৎসা অবিলম্বে আরম্ভ করো। সকল ব্যয় আমি বহন করব। প্রিয়া বিস্মিত হয়ে গেল। আপনি? আর্জন বলল, শল্য চিকিৎসা আরম্ভ হয়ে গেছে। তিনি এখন সংকট থেকে মুক্ত। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, ধন্যবাদ আর্জন। আমি এই অনুগ্রহ কোনো দিন বিস্মৃত করব না। আর্জন মৃদুস্বরে বলল, আমার যুদ্ধ তোমার অহংকারের সাথে ছিল প্রিয়া, তোমার পিতার সাথে নয়। তিনি আমার প্রতি পিতার মতো। প্রিয়া মস্তক নত করল। আমি আপনার অপরাধিনী। আর্জন হাস্য করল। প্রথমবার এতদিনে আমি তোমাকে কোনোদিন চাকর করে তুলতে চাইনি। আমি শুধুমাত্র তোমাকে মানুষ করে তুলতে চেয়েছিলাম। তারপর সে বলল, গুপ্তা এন্টারপ্রাইজ এখন হরাইজন কর্পোরেশনের অংশ হিসেবে থাকবে এবং তুমি সেখানে একটা সাধারণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করবে। শূন্য থেকে আরম্ভ করো, স্বয়ংকে প্রমাণ করো। প্রিয়া অশ্রু মুছে বলল, আমি পালন করব। আমি স্বয়ংকে পরিবর্তন করব। আর্জন বলল, 6 মাস সম্পূর্ণ হলে যদি তুমি প্রকৃতই পরিবর্তিত হয়ে যাও, তাহলে হয়তো কোনো নতুন কিছু আরম্ভ হবে। প্রিয়া হাস্যমুখে বলল, আমি প্রতীক্ষা করব। 6 মাস অতিক্রান্ত হয়েছে। এখন প্রিয়া হরাইজন কর্পোরেশনে একটা সাধারণ কনিষ্ঠ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিল। সকাল 9টায় কর্মস্থলে পৌঁছনো, সন্ধ্যা 6টায় প্রস্থান করা, সভায় উপস্থিতি, প্রতিবেদন তৈরি করা, গ্রাহকের সাথে কথোপকথন করা, সকল কিছু সম্পূর্ণ স্বাভাবিক, কোনো বিশেষ ব্যবহার নয়। কর্মস্থলের লোকজন তাকে প্রিয়া ম্যাম বলে সম্বোধন করত, কিন্তু সে স্বয়ংকে কারো থেকে উন্নত মনে করত না। এই 6 মাসে প্রিয়া প্রচুর কিছু পরিবর্তন করেছে। পূর্বে যেখানে সে অহংকারে পরিপূর্ণ থাকত, এখন বিনয়ে তার পরিচয় হয়ে উঠেছে। পূর্বে সে অন্যদের নিচু করে দেখাত, এখন কর্মস্থলে নতুন যোগদানকারীদের সহায়তা করত। মধ্যাহ্নভোজের সময় যদি কোনো সহকর্মী ক্লান্ত মনে হতো, তাহলে সে গোপনে তার প্রতি কফি এনে রাখত। লোকজন তার প্রশংসা করত। প্রিয়া ম্যাম অত্যন্ত পরিশ্রমী, কোনোদিন কারো সাথে বিবাদ করে না। আর্জন এখনও প্রধান নির্বাহী ছিল। সে প্রিয়ার সাথে মাঝে মধ্যে কথোপকথন করত, মাঝে মধ্যে প্রকল্প নিয়ে, মাঝে মধ্যে কফি নিয়ে। কিন্তু সেই প্রাচীন তিক্ততা এখন ছিল না। শুধুমাত্র একটা মৃদু হাস্য, একটা চাহনি এবং কথোপকথন সমাপ্ত। এক সন্ধ্যায় আর্জন প্রিয়াকে তার কক্ষে আহ্বান করল। প্রিয়া, অভ্যন্তরে প্রবেশ করো, উপবিষ্ট হও। প্রিয়া সামান্য আতঙ্কিত হয়ে অভ্যন্তরে প্রবেশ করল। জি স্যার, আপনি আহ্বান করেছেন? আর্জন আসনে পশ্চাতে হেলান দিয়ে হাস্য করল। এখন স্যার নয়, আর্জন বলতে পারো। প্রিয়ার দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। তার নিঃশ্বাস তীব্র হয়ে গেল। আর্জন? আর্জন টেবিলে একটা নথি স্থাপন করল। 6 মাস সম্পূর্ণ হয়েছে। তুমি স্বয়ংকে প্রমাণিত করেছ। আজ যে প্রিয়া আমি লক্ষ্য করছি, সেটা পূর্বের প্রিয়া থেকে অত্যন্ত ভিন্ন। প্রিয়া মস্তক নত করে বলল, এসব আপনার কারণে ঘটেছে। আপনি আমাকে মানুষ করে তুলেছেন। আপনি আমাকে সেই যন্ত্রণা প্রদান করেছেন যা আমি আপনাকে প্রদান করেছিলাম, কিন্তু সেই যন্ত্রণাতেই আমি আমার দোষ উপলব্ধি করলাম।
আরজন নথি উন্মুক্ত করল এবং তাকে এগিয়ে দিল। এটা তোমার পিতার প্রতিষ্ঠানের শেয়ার। 51% তোমার নামে স্থানান্তরিত হয়েছে। গুপ্তা এন্টারপ্রাইজ এখন পুনরায় তোমার। প্রিয়ার মুখ উন্মুক্ত রইল। কিন্তু এটা? হ্যাঁ, আরজন আরও বলল, তোমার বাসস্থান, গুপ্তা ম্যানশন, যানবাহন, সকল ব্যাংক হিসাব, সকল কিছু পুনরায় তোমার নামে হয়ে গেছে। প্রিয়ার দৃষ্টিতে অশ্রু উপচে পড়ল। আরজন, আমি কি উচ্চারণ করব? আমি এতটা কিছু সাধন করলাম এবং আপনি? আরজন মৃদুস্বরে বলল, আমি তোমাকে দণ্ড প্রদান করেছিলাম, কিন্তু দণ্ডের উদ্দেশ্য সংশোধন ছিল। আজ তুমি সংশোধিত হয়েছ। তুমি পরিশ্রম সাধন করেছ, স্বয়ংকে পরিবর্তন করেছ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা, তুমি অন্যদের মর্যাদা প্রদান করতে শিখেছ। প্রিয়া করজোরে বলল, আরজন, কি আমি তোমাকে একবার পুনরায় স্বামী বলতে পারি? আরজন তার হাত গ্রহণ করল। তার হাতের তালু উষ্ণ ছিল এবং তাতে একটা প্রাচীন অনুভূতি ছিল। যদি তুমি ইচ্ছা করো তাহলে হ্যাঁ, কিন্তু এবার সমতায়। না কোনো ঘরজামাই, না কোনো অহংকারী স্ত্রী, শুধুমাত্র দুইজন মানুষ যারা একে অপরের মর্যাদা প্রদান করে, একে অপরকে অনুধাবন করে এবং একত্রে মিলে অগ্রসর হয়। প্রিয়া অশ্রু মুছে হাস্য করল। হ্যাঁ, এবার সকল কিছু সঠিক হবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সেই রাত্রিতে গুপ্তা ম্যানশনে পুনরায় আলোকসজ্জা জ্বলে উঠল। কিন্তু এবার কোনো বিশাল উৎসব নয়, শুধুমাত্র 3 জন, প্রিয়া, আরজন এবং রাজেন্দ্র। রাজেন্দ্র চিকিৎসালয় থেকে সুস্থ হয়ে বাসায় প্রত্যাবর্তন করেছেন। তিনি এখন পূর্বের থেকে আরও দৃঢ় এবং আনন্দিত অনুভূত হচ্ছিল। রাত্রিভোজের টেবিলে 3 জন উপবিষ্ট ছিল। রাজেন্দ্র আরজনের দিকে চেয়ে বললেন, বেটা, তুমি আমার কন্যাকে সঠিক পথ নির্দেশ করেছ। আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরজন হাস্যমুখে বলল, বাবাজি, আপনি আমাকে কোনোদিন পুত্র বলেছিলেন, আজ পুনরায় সেই অনুভূতি। প্রিয়া আরজনের দিকে চাহিল এবং বলল, আরজন, আমার কালো কফি প্রস্তুত। আরজন হাসতে হাসতে বলল, এখন আমি স্বয়ং তৈরি করব, কারণ এখন আমরা একত্রে। রাত্রিভোজের পরে দুজনে ছাদে গেল। নগরের আলোকসজ্জা ঝলমল করছিল। মৃদু শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। আরজন প্রিয়ার হাত গ্রহণ করল। প্রিয়া, তোমার স্মরণ আছে সেই দিন যখন তুমি আমাকে পরিচারক করে তুলে অপমানিত করেছিলে? প্রিয়া মস্তক নত করল। হ্যাঁ, এবং আমাকে আজও লজ্জাবোধ হয়। আরজন বলল, সেই দিন আমি নির্ণয় নিয়েছিলাম যে আমি তোমাকে তোমার মর্যাদা দেখাব, কিন্তু আজ আমার অনুভূতি হয় যে প্রকৃত মর্যাদা মানুষের সম্মান হয়, অর্থ নয়, এবং তুমি সেই সম্মান অর্জন করে দেখিয়েছ। প্রিয়া আরজনের দিকে চাহিল। আরজন, আমি তোমাকে প্রেম করি। পূর্বে করতাম না, কারণ আমি অন্ধ ছিলাম, কিন্তু আজ আমি অনুধাবন করি যে প্রেম কি হয়। আরজন তাকে তার বাহুতে আকর্ষণ করল। এবং আমিও তোমাকে প্রেম করি, সর্বদা করতাম, শুধুমাত্র প্রতীক্ষা ছিল যে তুমিও অনুধাবন করবে। দুজনে একে অপরকে আলিঙ্গন করল। ছাদে চন্দ্রালোক বিস্তৃত হচ্ছিল। নিচে নগর নিদ্রিত ছিল, কিন্তু তাদের হৃদয়ে একটা নতুন প্রভাত আরম্ভ হয়েছে। কিছু মাস পরে গুপ্তা ম্যানশনে একটা ক্ষুদ্র কিন্তু হৃদয় থেকে উদ্ভূত বিবাহ সম্পন্ন হল। শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং সঙ্গী, কোনো প্রদর্শন নাই, শুধুমাত্র প্রেম এবং সম্মান। আরজন এবং প্রিয়া এখন একত্রে হরাইজন কর্পোরেশন এবং গুপ্তা এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ করছে। দুজন সমান সহযোগী ছিল। বাসায় এখন হাস্যরস প্রতিধ্বনিত হয়। প্রিয়া সকালে উঠে আরজনের প্রতি কফি তৈরি করে, কিন্তু এখন সে তাকে স্বয়ং পান করায়। আরজন তাকে কর্মস্থলে মিস প্রিয়া নয়, আমার প্রিয়া বলে সম্বোধন করে। একদিন কর্মস্থলে সভার পরে আরজন প্রিয়াকে বলল, তোমার স্মরণ আছে, আমি বলেছিলাম হয়তো কোনো নতুন কিছু আরম্ভ হবে? প্রিয়া হাস্যমুখে বলল, হ্যাঁ, এবং আজ সেই নতুন আরম্ভ হয়েছে। আরজন তাকে আলিঙ্গন করল। এবং এই নতুন সর্বদা অবস্থান করবে। এখন আপনি উল্লেখ করুন একটা চমৎকার আরম্ভের সাথে। অহংকার ভেঙেছে, সম্মান গড়ে উঠেছে এবং প্রেম পুনরায় জাগ্রত হয়েছে। মাঝে মধ্যে জীবনযাত্রা মানুষকে ভেঙে দিয়েই তাকে উন্নত করে। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে মন্তব্যে অবশ্যই উল্লেখ করুন যে আপনার কোন অংশ সর্বাপেক্ষা পছন্দ হয়েছে। সাথে এটাও উল্লেখ করুন যে আপনি এই ভিডিওটি কোন নগর থেকে দেখছেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক প্রদান করতে ভুলবেন না, এবং এরকম হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেল দ্য স্টোরি টেলার বিডিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এখানে গল্প প্রদর্শিত হয় না, এখানে গল্প অনুভূত করানো হয়, শোনানো হয়। তারপর সাক্ষাৎ হবে একটা নতুন গল্প, একটা নতুন অনুভূতির সাথে। ততক্ষণ স্বয়ং এবং স্বয়ংকৃত সম্পর্কের যত্ন নিন।